করোনা সংক্রমণ বাড়ছে 3 থেকে 5 সপ্তাহ শঙ্কার সীমান্তবর্তী জেলাগুলোতে নেই পর্যাপ্ত মনিটরিং। চট্টগ্রামেও মেট্রো রেল করার নির্দেশ প্রধানমন্ত্রীর। এ বছরই চালু হচ্ছে পদ্মা সেতু সহ 3 মেগা প্রজেক্ট। প্রতিষ্ঠা বার্ষিকীতে নামমাত্র ভাড়া কমালো বাংলাদেশ বিমান, সন্তুষ্ট নয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রাজধানীতে ছাত্রলীগের বর্ণাঢ্য র্যালি, কোনো অপশক্তির কাছে মাথা নত না করার অঙ্গীকার। 700-রও বেশি ইউপিতে ভোট কাল, নারায়ণগঞ্জে নাওয়া খাওয়া ভুলে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। লঞ্চে আগুন লেগেছে ইঞ্জিন রুম থেকেই, নৌ মন্ত্রণালয়ের প্রতিবেদন। দায় মালিক চালক মাস্টারের। এবং ইনজুরিতে পড়লেন জয়, মঙ্গানুই টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। এবাদতের বোলিং তোপে দিশেহারা কিউইরা। রেইনবো অ্যান্টিব্যাকটেরিয়াল পেইন্টসের SBIT টেকনোলজি দেয়ালকে রাখে সুরক্ষিত বছরের পর বছর। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়াটা চিন্তার কারণ বলছে স্বাস্থ্যসেবা বিভাগ। এজন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা ও টিকা গ্রহণ জরুরি বলছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী 3 থেকে 5 সপ্তাহ সংক্রমণ আরও বৃদ্ধির শঙ্কা করছে IEDCR। ইউরোপের মতো পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সুরক্ষা গ্রহণের পরামর্শ তাদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। দক্ষিণ আফ্রিকায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের জন্ম হলেও ঘুরে ফিরে আবারও সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে ইউরোপকে ঘিরে। শুধু তাই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ায় আবারও তৃতীয় ঢেউ নিয়ে আঘাত হেনেছে ওমিক্রন। এমন বাস্তবতায় গেল 2 বছরের মতো আবারও মার্চ এপ্রিলে সংক্রমণ বৃদ্ধির শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। তাই দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। গেল 2 সপ্তাহে সংক্রমণের ঊর্ধ্বগতিও দিচ্ছে একই ইঙ্গিত। জাতীয় রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট বলছে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে আগামী 3 থেকে 5 সপ্তাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাস্তবতা হচ্ছে যে আগামী 3 থেকে 5 সপ্তাহ আমাদের জন্য আসলে অবজার্ভ করতে হবে এবং আমাদেরকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে, না হলে কিন্তু পৃথিবীর যে কোনো দেশের মতো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। শুধু তাই নয়, হঠাৎ শনাক্তের হার 3% ছাড়িয়ে যাওয়া এই মুহূর্তে ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকেও। দেশবাসীকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা সেই চিন্তা এখনো করছি না। আমরা যখন যদি সিচুয়েশন হাতের বাইরে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায়, তাহলে পরে আমরা লকডাউনের চিন্তাও মাথায় আছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শীঘ্রই পরিচালিত হবে মোবাইল কোর্ট। এখনো আমরা পাইনি। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ফের সংখ্যা বাড়াচ্ছে করোনা, বিশেষ করে নতুন ধরন ওমিক্রনের বিদ্যুৎ গতির সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে নানা বিধিনিষেধ জারি হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতে। এমন প্রেক্ষাপটে ঝুঁকির মধ্যে রয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী 15 জেলা। যদিও স্থানীয় প্রশাসন বলছে 15 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, তবে বিশেষজ্ঞরা বলছেন সতর্ক না থাকলে গতবারের মতো এবারও বড় ধরনের বিপর্যয়ে নামতে পারে এই জেলাগুলোতে। শামসুজ্জামান শাহিন ও রিপন হোসেনকে সাথে নিয়ে জানাচ্ছেন কাজী সাহেদ। কোভিডের দ্বিতীয় ঢেউ টালমাটাল করেছিল সীমান্তবর্তী জেলাগুলোকে। তাই দেশে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর 15 দফা নির্দেশনা দিয়েছে। ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে তাই এবার সীমান্তের জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিৎসা টিমকেও প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ থেকে করণীয় নির্ধারণ করা হয়েছে। আমরা এটা ওয়াচ করছি। স্বাস্থ্যসেবা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই কাজটি করে থাকেন। বিভাগীয় পর্যায় থেকে আমরা এটাকে কোঅর্ডিনেট করি। বেনাপোল স্থলবন্দরে ওমিক্রনকে সামনে নিয়ে স্ক্রিনিং কার্যক্রমটা বেশি জোরদার করেছি। বিশেষ করে
যারা সার্টিফিকেট নিয়ে আসছে সেই সার্টিফিকেটটা ভ্যালিড কিনা বা ফেক কিনা বা জাল কিনা সেটি আমরা কড়াকড়ি করেই দেখছি। এবারও বাড়তি ঝুঁকিতে আছে সীমান্তবর্তী 15 জেলা। প্রতিবেশী দেশ ভারতে ওমিক্রন বাড়ছে, তাই এসব জেলাকে ঘিরে এখনই বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। ওই দেশের লোক এই দেশে বা এই দেশের লোক ওই দেশে যাতায়াত না করে, অর্থাৎ স্থল বন্দর হোক, নৌবন্দর হোক, আকাশপথ হোক, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আর আমাদের এই পোর্ট অফ এন্ট্রিগুলোতে খুব কড়া নজরদারিতে আনতে হবে, সেখানে বিশেষজ্ঞদের পাঠাতে হবে। কোভিডের নতুন এই ভ্যারিয়েন্টটি যাতে ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে সেজন্য সীমান্তে গুরুত্ব বাড়ানোর প্রয়োজন মনে করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসতে না পারে, সেজন্য আমাদের আসলে এখনই চেষ্টা করা দরকার এবং সেই হিসেবে সরকারের পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওমিক্রনের সংক্রমণ ঠেকানো যাবে না, অভ্যন্তরীণ সংক্রমণ প্রতিরোধ কার্যক্রম গুরুত্বপূর্ণ মনে করছেন জনস্বাস্থ্যবিদরা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। ইঞ্জিনিয়ার সাহেব বসেন। শোনো, ভালো রড লাগবে। স্যার, বাড়ি বানাতে এই রডই নেন। না, এটা চলবে না। এটাই তো দেশ সেরা। আরে দেশের সেরা তো সবাই বলে, আমার চাই বিশ্ব সেরা। বিশ্ব সেরা কোনটা? রড তো একটাই, জিপিএইচ কোয়ান্টাম। মানে 100% পরিশোধিত জিপিএইচ স্টিল বিশ্ব সেরা কোয়ান্টাম প্রযুক্তিতে তৈরি। আর এই কোয়ান্টাম প্রযুক্তি এশিয়ায় জিপিএইচ এ প্রথম এবং একমাত্র। বুঝছি স্যার, একদম ক্লিয়ার। সেরা আর বিশ্ব সেরার মধ্যে অনেক তফাৎ। সত্যই বাংলাদেশ অনেক আগায় গেছে। জিপিএইচ কোয়ান্টাম, ওয়ার্ল্ডস বেস্ট স্টিল। করোনার নতুন ধরন ওমিক্রনের দাপটে বিশ্বের রীতিমতো বয়ে যাচ্ছে সংক্রমণের সুনামি। নতুন করে আবার সংকটের মুখে গোটা বিশ্ব। তবে এই সংকটকেই সাপে বর মনে করছেন বিশ্বখ্যাত এক ইসরায়েলি চিকিৎসক গবেষক। তার মতে প্রাকৃতিক টিকার মতোই মহামারী চূড়ান্তভাবে দূর করতে কাজ করবে ওমিক্রন। এদিকে আগামী মে মাসের মধ্যে করোনা মহামারী বিশ্ব থেকে বিদায় নেবে বলে আশা প্রকাশ করেছেন রাশিয়ার সাবেক এক চিকিৎসক। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। বিশ্বে নতুন বছরের আগমনী হয়েছে ওমিক্রনের আতঙ্ক নিয়ে। হু হু করে বাড়ছে করোনার এই ভ্যারিয়েন্টের সংক্রমণ। এরই মধ্যে কয়েক লাখ মানুষ আক্রান্ত হয়েছে এই ধরনে। কোথাও কোথাও মৃত্যু ঘটেছে ওমিক্রনে আক্রান্ত রোগীর। তবে এই আতঙ্ক নিয়েই আশানুরূপ তথ্য দিলেন বিশ্বখ্যাত ইসরায়েলি চিকিৎসক ও গবেষক আফসাইন ইমরানি। তিনি বলেন, ওমিক্রন হলো এমন এক প্রাকৃতিক ভ্যাকসিন যা হাজার চেষ্টা করেও বানাতে পারেনি ওষুধ কোম্পানিগুলো। তার ব্যাখ্যা অনুযায়ী শ্বাসকষ্ট, হাসপাতালে ভর্তি, অক্সিজেনের চাহিদা এ ধরনের যেসব কারণে করোনাকে ভয় পেতে শুরু করেছিল মানুষ, সেসব ভয়ঙ্কর উপসর্গের কোনোটাই নেই ওমিক্রনের। বরং রোগের বিরুদ্ধে প্রাকৃতিকভাবে ইমিউনিটি তৈরি করে দিচ্ছে ওমিক্রন। তার বিশ্বাস, মাত্র 8 থেকে 12 সপ্তাহের মধ্যেই পুরো বিশ্ব প্রাকৃতিক উপায়ে পেয়ে যাবে করোনার বিরুদ্ধে রক্ষা কবচ। ভারতের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর যোগরাজ রায়ের মুখেও শোনা গেল একই সুর। ওমিক্রনই হাইব্রিড ইমিউনিটি তৈরি করে মৃত্যুর হাত থেকে বহু মানুষকে বাঁচিয়ে তুলবেন বলে দাবি করেছেন তিনি। আহ্বান জানিয়েছেন ধরনটি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার। এদিকে মহামারী বিশেষজ্ঞ এবং সাবেক রুশ প্রধান স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা কর্মকর্তা গেন্নাদি ওনিশ্চেনকোও দিয়েছেন ইতিবাচক তথ্য। এই বিশেষজ্ঞের মতে, জোর প্রতিরোধমূলক ব্যবস্থা এবং টিকাদানের প্রয়াসের মাধ্যমেই আগামী মের মধ্যে পৃথিবী থেকে দূর হতে পারে অভিশপ্ত এই মহামারী। নিবির আমিন, নিউজ 24। স্বপ্নের পদ্মা সেতু, ঢাকার মেট্রো রেল, চট্টগ্রামের কর্ণফুলী টানেল, এমন 3টি মহাপ্রকল্প চালু হবে চলতি বছরে। শুধু তাই নয়, এবছর নতুন করে 2.5 লাখ গৃহহীন পরিবার সরকারি অর্থে ঘর পাবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, চট্টগ্রাম সহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে মেট্রো রেল তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর চাপ কাটিয়ে পুরোদমে শুরু হয়েছে সবকটি মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ। বড় ব্যয়ের এসব প্রকল্প থেকে এবার সুফল পাওয়ার পালা দেশের জনগণের। পরিকল্পনা মন্ত্রী জানালেন, 2022 সালেই উদ্বোধন করা হবে পদ্মা সেতু। পাশাপাশি মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ আর দেশের প্রথম কর্ণফুলী টানেলও চালু করে দেয়া হবে এবছরই। এই 3টি অতি শীঘ্রই আমরা আশা করছি উইদিন সাইট এখন চলে এসছে, খুলে যাবে। এগুলা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে প্রতিটি ক্ষেত্রে আমাদের বিশাল ভূমিকা রাখবে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় একনেক বৈঠক, যেখানে 11,200 কোটি টাকা ব্যয়ের 10টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। দেশের ঘরহীন মানুষের জন্য চতুর্থ সংশোধনী আনা হয়েছে আশ্রয়ণ প্রকল্পের। 6,317 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে 2.5 লাখ গৃহহীন মানুষের জন্য ঘর তৈরির পরিকল্পনা করছে সরকার। আরও যদি বেশি হয় আমি ভয় পাবো না, কারণ প্রয়োজন অনেক বেশি, আমি জানি, আমি গ্রামে বসবাস করি, এখনও প্রচুর লোক ভাসমান আছে, এটা অ্যাড্রেস করা হবে। মন্ত্রী জানান, ঢাকার পর চট্টগ্রামে মেট্রো রেল করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে বড় শহর আছে এবং বড় মোটামুটি বিমানবন্দর আছে, এই দুইয়ের মধ্যে মেট্রো রেল জাতীয় আইডিয়া আমাদের করা উচিত। তো ইমিডিয়েটলি যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে চিটাগংয়ের জন্য, অ্যাপ্রুভ নয়, আলোচনা এসছে, আশা করছি আগামীতে এই যে প্রকল্প আসবে। এদিকে রেলমন্ত্রী জানিয়েছেন, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত রেল লাইনের কাজ শেষ হবে এবছরেই। এই সেতুর উপরে যখন আমি রেল কাজ করব, তখন তো তাদের একটা কাজ করার অনুমোদন দিতে হবে আমাকে। এটা আমরা সমন্বয় করে কাজটা করতেছি। না, আমরা 22 সালের ডিসেম্বরের কথা বলছি। এই সময়ে কক্সবাজার পর্যন্ত রেলের কাজ শেষ করার চিন্তাও রয়েছে বলেও জানান তিনি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান ভাড়া বেড়েছে 3 থেকে 4 গুণ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী কর্মীরা। প্রবাসী কল্যাণমন্ত্রী কয়েক দফা ভাড়া কমানোর অনুরোধ করলেও সাড়া দিচ্ছে না কেউ। ভাড়া বাড়ানোর কারণ জানতে চেয়ে নোটিশ জারি করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। মঙ্গলবার সুবর্ণ জয়ন্তীতে নামমাত্র ভাড়া কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ বিমান। লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদন। বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর কোনো গন্তব্যে ভাড়া না বাড়লেও করোনাকালে ভাড়া বেড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেখানে মূলত বাংলাদেশ থেকে কাজে যান অভিবাসী কর্মীরা। রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের ভাড়া বিশ্লেষণ করে দেখা যায়, আকাশপথে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদের দূরত্ব প্রায় 4,410 কিলোমিটার। এই গন্তব্যে সরাসরি ফ্লাইটে সময় লাগে 6 ঘন্টা 40 মিনিট। তাতে বাংলাদেশ বিমান ভাড়া নিচ্ছে সর্বনিম্ন 50,000 থেকে সর্বোচ্চ 1 লাখেরও উপরে। অথচ প্রায় একই দূরত্বে কলকাতা থেকে রিয়াদের ভাড়া মাত্র 22 থেকে 25,000 টাকা। করোনার আগে ঢাকা রিয়াদ রুটে ভাড়া নেওয়া হতো 30 থেকে 40,000 টাকা। স্বল্প আয়ের এই রেমিটেন্স যোদ্ধাদের কাঁধেই কেন আকাশচুম্বী বিমান ভাড়ার ভার? ঘুরে ফিরে সেই প্রশ্নই এখন সবার। মাননীয় প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করে, তাহলে আমার মনে হয় এটা কিছুটা অ্যাকশনে যাবে অথবা শিথিল হবে। বৈদেশিক শ্রমবাজারে ফিরতে অভিবাসী কর্মীদের 3 গুণ ভাড়া গোনা নিয়ে বিব্রত প্রবাসী কল্যাণ মন্ত্রীও। অতীতে যদি একটা রেটে যদি লস না হয়ে থাকে, তো বর্তমানে ওই রেট হবে না কেন? এর মধ্যে যদি কোনো ইনপুটস যাকে বলে তেল খরচ যদি বেড়ে গিয়ে থাকে, তো অত দূর অ্যাডজাস্টমেন্ট করা যায়, বাট ডবল যে হয়ে যাবে এটা কিন্তু আমি কোনো মতে বুঝতে পারছি না। এরই মধ্যে ভাড়া বাড়ানোর ব্যাখ্যা চেয়ে বাংলাদেশ বিমান সহ সব এয়ারলাইন্স কোম্পানিকে চিঠি দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। প্রয়োজনে চার্টার্ড ফ্লাইটের নির্দেশনা দেবে ক্যাব। বিমানকে যদি ভাড়া কমায়, তখন আমি এই প্রেশারটা ক্রিয়েট করাবো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে, যে বিমান কমাইছে তোমরাও কমিয়ে নিয়ে আসো। যদি তোমরা ভাড়া না কমাও, তাহলে আমার যারা প্যাসেঞ্জার আছে, এই যে শ্রমিক শ্রেণীর, তাদেরকে বলবো যে তারা এয়ারলাইন্সে যেও না, তো তাদেরকে জন্য আমি স্পেশাল ফ্লাইট তৈরি করবো। এত সব অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিমানের সুবর্ণ জয়ন্তী উদযাপনে মধ্যপ্রাচ্যের 5টি রুটে মাত্র 7 থেকে 9,000 টাকা কমানোর ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। তাদের সাথে আরো সমব্যথী আমরা, কিন্তু এইগুলি চিন্তা করেও তো বিমানের অস্তিত্ব টিকে থাকারও তো একটা বিষয় আছে। কম ভাড়ায় টিকিট বিমানগুলো দিচ্ছি, তখনই দেখা যায় 2 থেকে 3 মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যাচ্ছে। তো এটা থেকেও বোঝা যায় যে আমরা কম করলেও আপনার চাহিদার তুলনায় এখনো বিমানের ফ্রিকোয়েন্সি বা বিভিন্ন অপারেটরের সংখ্যা অনেক কম, এটাও একটা অন্যতম কারণ। বিমানের এই ঘোষণার পর অন্য এয়ারলাইন্সগুলো কতটুকু ভাড়া কমাবে সেটি বড় প্রশ্ন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সাম্প্রদায়িক যে কোনো অপশক্তি মোকাবেলায় ছাত্রলীগকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছাত্র সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে তিনি আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে জাতির জনকের হাতে গড়া এই সংগঠন। শাহ আলী জয়ের রিপোর্ট।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিকেলে এমন বর্ণাঢ্য শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ করে বাংলাদেশ ছাত্রলীগ। উৎসবমুখর এই আয়োজনে কেন্দ্রীয় নেতারা ছাড়াও যোগ দেয় ঢাকা মহানগরীর সকল সাংগঠনিক ইউনিট। র্যালির আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতারাও। র্যালি পূর্ব সমাবেশে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্র থেমে নেই, সতর্ক থাকতে হবে ছাত্রলীগকে। সকল অশুভ শক্তির ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে। যে কোনো দুর্যোগে ছাত্রলীগের সাধারণ মানুষের পাশে থাকার ঐতিহ্যের কথাও স্মরণ করিয়ে দেন নানক। করোনা ভাইরাস আক্রান্ত হবার পর মা যখন তার সন্তানের কাছে যায় না, সন্তান যখন তার পিতার দেহ স্পর্শ করে না, সেই মুহূর্তে এই ছাত্রলীগ দাবর কাপড় থেকে শুরু করে সমস্ত কাজ করেছে। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। পঞ্চম ধাপে 707 ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট আগামীকাল। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এছাড়া সহিংসতা রোধে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 193 জন প্রার্থী। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এখান থেকেই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ইভিএম মেশিন, ভোটার লিস্ট ও ব্যানার সহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। তবে ব্যালট পেপার কেন্দ্রগুলোতে পাঠানো হবে ভোটের দিন সকালে। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্টরা। প্রত্যেকটা বিষয়ে আমরা সিকিউরিটি দিব, ভোটের দিন তাদের নিরাপত্তার কোনো সমস্যা হবে না। একই চিত্র যশোর উপজেলা চত্বরেরও। এখান থেকে 319টি কেন্দ্রের জন্য নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। 2 উপজেলার 26টি ইউনিয়নে ভোট যুদ্ধ কাল। সদর উপজেলার একমাত্র নোয়াপাড়া ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ব্যালট পেপার আগামীকাল সকালে প্রত্যেক কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে পুলিশি নিরাপত্তার সহকারে। এ হলো আমাদের সার্বিক প্রস্তুতি। বগুড়ার 5 উপজেলার 22 ইউনিয়নে চেয়ারম্যান পদে 125 জন, সাধারণ ওয়ার্ডে 814 জন এবং সংরক্ষিত ওয়ার্ডে 305 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আদমদিঘির সান্তাহার ইউনিয়নে ইভিএম এবং 21টি ইউপিতে ব্যালটে ভোট গ্রহণ হবে। মঙ্গলবার ব্যালট পেপার ছাড়া সব নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে কেন্দ্রে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। আগামীকাল ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। আমাদের কেন্দ্রভিত্তিক পুলিশ মোতায়েন করা থাকবে। ইউনিয়ন ভিত্তিক আমাদের একাধিক মোবাইল টিম থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুম থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। 14টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য 140টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পঞ্চম ধাপের এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 193 জন প্রার্থী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। প্রধান 2 মেয়র প্রার্থী তো বটেই, কাউন্সিলর প্রার্থী আর সংরক্ষিত নারী আসনের প্রার্থীরাও প্রচারণায় নেমেছেন বেশ জোরে সোরেই। তবে সব ছাপিয়ে 2 মেয়র প্রার্থী নৌকা প্রতীকের ডক্টর সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকের অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের দিকেই নজর রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে গণমানুষের। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল থেকে রাত পর্যন্ত এমন প্রচারণায় ব্যস্ত সময় কাটছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের। নামা খাওয়া ভুলে তারা ছুটছেন ভোটারদের মন জয়ে, তুলে ধরছেন নিজের সক্ষমতা ও বিপক্ষ শিবিরের দুর্বলতার খতিয়ান। সকালে গণসংযোগে গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভির বক্তব্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে তৈমুরকে প্রত্যাহারের বিষয়টি বিএনপির কৌশল। বলেন, আওয়ামী লীগে নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও কোন্দল নেই।
এটা একটা দলের কৌশল হতে পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বলা চলে, এটা ওনাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি তার সাথে, সে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী, আরও প্রতিদ্বন্দ্বিতা আছে, আমি সেইভাবেই শেষ পর্যন্ত লড়ে যাব। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গণসংযোগ করেছেন 4 নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায়। এ সময় গত 18 বছরে সিটি কর্পোরেশনের ব্যর্থতার কথা তুলে ধরে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানান তিনি। গত 18 বছরে এই সিটি কর্পোরেশনের যে ব্যর্থতা, যে করের বোঝা, যেভাবে তাদের জনগণের ভোগান্তি, ইনশাল্লাহ জনগণ এবার রায় এই হাতির পক্ষে দেবে, আমার পক্ষে দেবে ইনশাল্লাহ। আর ভোটাররা নিজেদের পাশে যাকে পাবেন সব সময় তাকেই ভোট দেবেন বলে জানিয়ে দেন। দৃষ্টিভঙ্গিতে এমন একজন মেয়র চাই যিনি জনগণের পাশে সর্বক্ষণ থেকে জনগণের সকল সুবিধাকে সুরক্ষিত করতে পারেন। আমরা মানুষ যাতে সুখে থাকতে পারে, সুখে চলতে পারে, নিরাপত্তা থাকতে পারে, এই ধরনের মেয়র আমরা চাই। যে মেয়র আমাদের জনগণকে ভালোবাসবে, দেশকেও ভালোবাসবে। এদিকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নামে তৈমুর আলম খন্দকারের কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাত 10টার সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে আইন করার সুপারিশ করেছে বাংলাদেশের সাম্যবাদী দল। সংলাপ শেষে বঙ্গভবনের বাইরে এসে কথা জানান দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। সাংবিধানিক সংস্থাগুলোর সমন্বয়ে কাউন্সিলর গঠন করে সার্চ কমিটি করার জন্য পরামর্শ দিয়েছেন তারা। দলটি বলছে, চলমান পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনার নেতৃত্বেই একটি নির্বাচনকালীন সরকার গঠন করা হবে বাস্তবসম্মত। সন্ধ্যা 6টায় দিলীপ বড়ুয়ার নেতৃত্বে দলের 7 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে বসেন। 7টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সংলাপের সময় নির্ধারিত ছিল, কিন্তু বৈঠকে অংশ নেয়নি দলটি। সুষ্ঠু নির্বাচনের জন্য এবং মানুষ স্বাধীনভাবে তার ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা একটা নির্বাচন কমিশন আইনের কথা বলেছি স্পষ্টভাবে। রাষ্ট্রীয় সংস্থা আছে, সেগুলোর মধ্যে থেকে নিয়ে একটা কাউন্সিলিং গঠন করে সেটাই যাতে একটা নির্বাচন কমিশন গঠন করতে পারে, এইটা একটা সেশন। নারায়ণগঞ্জ সিটিতে ভরাডুবি জেনেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে তৈমুরকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, সমাবেশে কয়েকশো মানুষ দেখেই খেই হারিয়ে ফেলেছে বিএনপি। অনুধাবন করতে পেরেছে যে তৈমুর আলম খন্দকারের বিজয় লাভের কোনো সম্ভাবনা নাই। এটা অনুধাবন করতে পেরে আগেই তাকে বিভিন্ন পদ থেকে অব্যাহতি দিয়ে যে পরাজয়ের যে গ্লানি, সেটি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে আবারও সমাবেশ কর্মসূচি শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী 12 জানুয়ারি থেকে জেলা পর্যায়ে এই কর্মসূচি শুরু করবে দলটি। মঙ্গলবার বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। 3 জানুয়ারি রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, নতুন করে বাকি 34 জেলায় সমাবেশের কর্মসূচি তৈরি করছেন বিএনপি মহাসচিব। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান 10 লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় লঞ্চটির 4 জন মালিক, মাস্টার ও ড্রাইভারদের দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের কমিটি। সদরঘাটে কর্মরত নৌ পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সুপারিশ বাস্তবায়নে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন। রাজধানীর পল্লবী থেকে 1 কোটি 20 লাখ টাকার জাল নোট ও নকল টাকা তৈরির সরঞ্জাম সহ 3 জনকে আটক করেছে র্যাব। রাজধানীর কারণ বাজারে মিডিয়া সেন্টারে র্যাব জানায়, চক্রটি জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম কিনত পুরান ঢাকা থেকে। প্রতিদিন 1 থেকে 2 লাখ জাল টাকা তৈরিতে সক্ষম। 2017 সাল থেকে এখন পর্যন্ত 10 কোটি টাকা তৈরি করেছে সে। এই নকল টাকা বাণিজ্য মেলায় সরবরাহের পরিকল্পনা ছিল তাদের। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ।
বাণিজ্য মেলায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মুখেই মাস্ক নেই, শারীরিক দূরত্ব রাখছেন না আগতরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। দেশে করোনা সংক্রমণ বাড়ছে, এই শীতে আরো বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে বাণিজ্য মেলায় সাধারণ মানুষ ঘুরছেন মাস্ক ছাড়াই। করোনা সংক্রমণকে ততটা গুরুত্ব দিচ্ছেন না বলে জানান অনেকেই, তবে কেউ কেউ বেশ সতর্ক। এই জায়গায় বাসা তাই পরে আসি নাই, আইসা পড়ছি। মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, যেটা আমরা এখন করতেছি না কিন্তু করা উচিত। আমরা মাস্ক সবাই পরেছি, বাট এই ছবি তোলার সময় আসলে মাস্কটা আসলে খোলা হয়েছে। অত ভয়ঙ্কর হিসাবে নিচ্ছি না, এটা একটা এনজয় হিসাবে নিতেছে, এই জন্য আর কি মাস্ক পরলাম। বিক্রেতাদের অনেকেও করছেন না মাস্ক, রয়েছে নানা অজুহাত। খাওয়া দাওয়ার সময় চলতেছে, দ্যাটস ওয়াই আমরা মাস্ক খুলে আছি। দৌড়াদৌড়িতে থাকি তো যখন আমার শ্বাস প্রবলেম হয় তো এটা আসলে পসিবল হয় না, দ্যাটস ওয়াই মাস্কটা এখন স্কিপ, বাট পরা ছিল। আমাদের সবার কাছেই আছে, এই কিছুক্ষণ আগে আমি খুলেছি। নো মাস্ক নো সার্ভিস বাণিজ্য মেলায় দেখা যাচ্ছে না। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে জনসমাগমকে নিরুৎসাহিত করা হচ্ছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। রাত 10টার সংবাদে নিচ্ছি আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছি নিউজ 24 রাত 10টার সংবাদ। রাজধানীর উত্তরার চন্ডালবুক এলাকায় একটি বস্তির টিন শেড ঘরে আগুন লেগে 3 ভাই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এই আগুনের ঘটনা ঘটে। নিহত 3 জনেরই গ্রামের বাড়ি দিনাজপুরে। ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাবনার চাটমোহরে 400 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। মঙ্গলবার দুপুরে পাবনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কম্বল বিতরণ করা হয়। এই সময় পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পৌর মেয়র শরীফউদ্দিন প্রধান, পাবনা প্রেস ক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, শুভ সংঘ কেন্দ্রীয় পরিষদের পরিচালক জাকারিয়া জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শীত বস্ত্র পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত দরিদ্র মানুষ বসুন্ধরা গ্রুপের আরও সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। সংবাদের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। এবারে খেলার খবর জানতে চলে যাব অপর স্টুডিওতে সহকর্মী পিঙ্কি সানোয়ারের কাছে। ধন্যবাদ পদ্মা আপনাকে। আর এবার ক্লেমন খেলার সংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম দিনে ব্যাট করতে পারবেন না ওপেনার মাহমুদুল হাসান জয়। শুধু তাই নয়, সিরিজের দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে 78 রান। চতুর্থ দিনে মাঠে নামার আগে ফিল্ডিং অনুশীলনের সময় হাতে চোট পান মাহমুদুল হাসান জয়। তার আঙ্গুলে 3টি সেলাই লেগেছে বলে নিশ্চিত করেছে বিসিবি। বাংলাদেশ দলের ফিজিও বাইজিদুল ইসলাম জানিয়েছেন জয়ের ডান হাতে তৃতীয় ও চতুর্থ আঙ্গুলে চোট লাগে। জয়ের ইনজুরি ততটা গুরুতর না হলেও অন্তত 7 থেকে 10 দিন পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসক। মাহমুদুল হাসান জয় আজকে ফিল্ডিং করার সময় ওর একটা রাইট হ্যান্ডের ওয়েব প্লেসে কাট ইঞ্জুরি হয়েছে, তো ইন বিটুইন 3rd and 4th ফিঙ্গারের মধ্যে। তো আমাদের ডক্টর এখানে যিনি ছিলেন উনি অলরেডি এটাকে স্টিচ করে দিয়েছেন, ওর 3টা স্টিচ পড়েছে। তো দেখা যাচ্ছে যে ওকে এখন আন্ডার 7 থেকে 10 দিনের মতন অবজারভেশনে থাকতে হবে। তো এই অবস্থায় আছে এবং অলরেডি যা যা মেডিকেশন দরকার তাকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এখন কনজারভেটিভ ম্যানেজমেন্ট করা হবে। এদিকে বেওভাল থেকে জয় নিয়ে মাঠ ছাড়তে হলে পঞ্চম দিনও খেলার মোমেন্টাম নিজেদের অনুকূলে রাখার বিকল্প নেই, বলছেন টাইগার ব্যাটসম্যান লিটন দাস। শেষ বিকেল ইবাদতের স্পেলটি চতুর্থ দিন শেষে বাংলাদেশের বড় প্রাপ্তি বলে মনে করেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। একই জায়গায় বল করার কারণে সে অনেকটা হেল্প পেয়েছে এবং তার ব্রেক থ্রু আমাদের টিমে অনেক বুস্ট আপ করে দিয়েছে আমাদেরকে। মানে আমরা এখন যে পর্যায়ে আছি, আমাদের ওভার এক্সাইটেড না, আমরা এখনও 5 উইকেট নিতে হবে, আমাদের মাথায় এই জিনিসটা আছে এবং যত কম রান দেওয়া যায়, কারণ এই রানটা আমাদের চেস করতে হবে।
এদিকে মাউন্ট মঙ্গনে টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। শেষ বিকালে ইবাদতের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হারিয়ে 147 রান তোলে নিউজিল্যান্ড। ফলে 17 রানের লিড নিয়ে দিন শেষ করে তারা। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল 458 রান। কিউইরা প্রথম ইনিংসে 328 রানে থামায় 130 রানের লিড পেয়েছিল মুমিনুলের দল। বিস্তারিত জানবো তামিমুর রহমানের রিপোর্ট থেকে। স্বপ্ন দেখার সাহস থাকলে স্বপ্ন সত্যি হয়, আর সেই স্বপ্ন দেখে কিনা আরো একটি আক্ষরিক অর্থেই বাস্তবে স্বপ্নের দিন কাটলো বাংলাদেশ ক্রিকেটার। লিড নিয়েছিল বাংলাদেশ 130 রানের। সে লিডকে সামনে রেখে স্কোর বোর্ডে 29 রান উঠতেই তাসকিন ম্যাজিক, সাজঘরের অধিনায়ক টম লাথাম, উইল ইয়ংকে সাথে নিয়ে ডেভেন কনওয়ের 34 রানের জুটি দ্বিতীয় উইকেটে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ানকে ব্যক্তিগত 13 রানে সাদমানের তালুবন্দি করান ইবাদত হোসেন। এরপর উইল ইয়ংকে সাথে নিয়ে রস টেলরের 73 রানের জুটি কিউদের আপন কক্ষপথে ফেরাতে সাহায্য করে। এর মাঝে ইয়ং তুলে নেন অর্ধশতক। বড় সংগ্রহের হিট পায় নিউজিল্যান্ড। তবে দিনটা আজ ছিল বাংলাদেশের, আর তাই কিনা ইবাদত উপলক্ষ হয়ে এসে উপরে দিলেন ইয়ং এর স্ট্যান্ড। 136 রানে 3 উইকেট নিয়ে স্বাগত। এরপর স্কোরবোর্ডে আর কোনো রান যোগ হয়নি। ইবাদত খুলতে দেননি হেনরি নিকোলাস ও টম ব্র্যান্ডেলের রানের খাতা। দুজনকেই ফিরিয়েছেন সাজঘরে 0 রান। রচিন দিনের বাকিটা সময় আর অঘটন ঘটতে দেননি, আর রস টেলর সাক্ষী হয়েছেন অপর প্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলের। দাঁত কামড়ে 101 বল খেলে 37 রানে অপরাজিত এই ডানহাতি কিউই কিংবদন্তি। এদিনের শুরুটা 6 উইকেটে 401 রান দিয়ে শুরু করে খুব বড় করতে পারেনি টাইগার ইনিংস ইয়াসির আর মেহেদী মিরাজ। ইয়াসির ফেরেন 26 করে, আর মেহেদী মিরাজের ব্যাট থেকে আসে 47 রান। আর এই রানে বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে 100 উইকেট ও 1000 রানের এলিট ক্লাবে ঢুকে পড়ল মেহেদী মিরাজ। তবে তাসকিন শরীফুল্লাহ ব্যাট হাতে কার্যকর ভূমিকা না রাখতে পারলে 458 রানেই গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস। তামিমুর রহমান, নিউজ 24। আর এই ছিল খেলার সংবাদ। মূল স্টুডিওতে ফিরে যাচ্ছি তানিয়া এবং পদ্মার কাছে। ধন্যবাদ পিঙ্কি। আর এই ছিল এখনকার সংবাদের আয়োজনে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।